এই হলো উলাপুর গ্রামের ডাকঘর। এই পোস্ট অফিসে লোক বলতে একমাত্র পোস্টমাস্টার। সকালে ডানার এসে চিঠি দিয়ে যায় এবং নিয়ে যায়। পোস্টমাস্টারটি কলকাতা থেকে সবে এসেছেন। এই পোস্টমাস্টারের দেখাশোনার জন্য একটা বাচ্চা মেয়ে আছে, তার নাম রতন, বয়স 12-13। রতন, এক গ্লাস জল দে তো। আজকের মতো কাজ শেষ, এবার কি করি সারাদিন? এক কাজ করি, দু একটা গল্প পড়ি, সময় কেটে যাবে এখন। না, তার থেকে এই শান্ত পরিবেশে বসে কবিতা লিখি। কোথায় এলাম মা? চারিদিকে বন জঙ্গল, যেন আমার দম বন্ধ হয়ে আসছে। তেমন লোকজন খুঁজে পাওয়া যায় না যে দুদণ্ড গল্প করে কাটাবো। বড় একা লাগছে মা, তোমাদের কথা খুব মনে পড়ছে মা। পোস্টমাস্টারের এক বসে এরকম 7-5 ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে যায়। গ্রামের গোয়াল ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চস্বরে গান করতে শুরু করে। তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন, রতন। কি গো দাদাবাবু, কেন ডাকছো? তুই কি করছিস? এখনই চুলো ধরাতে যেতে হবে হেসেলের। তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে যেত। রতন সঙ্গে সঙ্গে কলকেটা নিয়ে ফু দিতে দিতে পোস্টমাস্টারকে দেয়। রতনের হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? হ্যাঁ, মায়ের কথা মনে পড়ে, তবে বাবার কথা আমার বেশি মনে আছে। সারাদিন কাজ করে বাবা বাড়ি ফিরে এসে আমাদের সাথে খেলতো। সেই সন্ধ্যার ঘটনা আমার খুব মনে আছে। আমার একটা ভাই ছিল, আমরা দুজনে একসাথে খেলতাম। অনেকদিন আগে বর্ষাকালে একদিন একটা ডোবার ধারে দুজন মিলে গাছের ভাঙা ডালকে ছিপ করে মিছিমিছি মাছ ধরা খেলা করতাম। এইভাবে কথা বলতে বলতে মাঝে মাঝে অনেক রাত হয়ে যেত। তখন বসে বসে শরীরে অলস হতো। পোস্টমাস্টারের আর রান্না করতে ভালো লাগতো না। তখন পোস্টমাস্টার রতনকে বলতেন, অনেক রাত হয়ে গেছে রতন, আজ আর রান্না করতে ভালো লাগছে না। তাহলে রাতে খাবে কি? আজ আর কিছু খাবো না। ঠিক আছে, তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি। সকালের বাসি তরকারি ছিল। রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে খান কয়েক রুটি তৈরি করে আনে। তাতেই দুজনের রাত্রের খাওয়া হলো। এইভাবেই কিছু মাস কেটে যায়। এখন রতন ও পোস্টমাস্টারের মধ্যে বেশ একটা স্নেহের সম্পর্ক তৈরি হয়েছে। পোস্টমাস্টার যেসব দুঃখের কথা এই গ্রামের অন্য কাউকে বলতে পারে না, সেই কথা অনায়াসে রতনকে বলতে পারে। জানিস রতন, তোর মতো আমারও না মায়ের কথা খুব মনে পড়ে। মায়ের কথা, ভাইয়ের কথা, দিদিদের কথা, খুব কষ্ট হয় রে। কেন কষ্ট হয়? কেন? এই প্রবাসে কাজ করতে এসে আমিও তোর মতো একা। তোর মতো আমারও তো কষ্ট হবেই। আচ্ছা দাদাবাবু, তোমার মা তোমাকে খুব ভালোবাসে না? হ্যাঁ, মারা সবাইকে খুব ভালোবাসে। তাহলে তোমার মা আমার মা, আর আমাকে খুব ভালোবাসবে। বর্ষাকাল। পোস্টমাস্টারের হাতে আজ কাজ নেই। একা বসে বসে বিভিন্ন কল্পনা করতে করতে হঠাৎ একটা ভাবের উদয় হলো। তখন সে একটা দীর্ঘশ্বাস ফেলে রতনকে ডাকে, রতন, রতন। দাদাবাবু
বাবু, ডাকছো? এখানে বস, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো। এই বলে সমস্ত দুপুরবেলা তাকে নিয়ে স্বরে অ স্বরে আ পড়াতে লাগলেন এবং এইরূপে মাত্র অল্প দিনের মধ্যেই অক্ষর শিখে যায় রতন। এইভাবে বেশ চলছিল। একদিন হলো কি, রতন অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল, কিন্তু অন্য দিনের মতো আজ নিয়মিত ডাক শুনতে না পেয়ে রতন নিজেই পুঁথি নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করলো। দেখলো পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুয়ে আছেন, বিশ্রাম করছেন মনে করে খুব সাবধানে আবার বাইরে যাওয়ার উপক্রম করলো। ঠিক তখনই সে শুনতে পেল, রতন, দাদা বাবু, ঘুমোচ্ছিলে? শরীরটা আজকে ভালো নেই রে। উফ, দেখ তো একবার কপালে হাত দিয়ে। আজ যদি মা দিদি এখানে থাকতো তাহলে আমার এত কষ্ট হতো না। মা আমার সেবা করে ঠিক সুস্থ করে তুলতো। হ্যাঁ দাদা বাবু, তোমার শরীরটা বড় আগুন। আমি এক্ষুনি বৈদ্য ডাকছি। বালিকা রতন আর বালিকা থাকলো না। সেই মুহূর্তে সে যেন মায়ের রূপ ধারণ করলো। বৈদ্য ডেকে আনলো, সময় সময় বটিকা খাওয়ালো, মাথার কাছে বসে সারা রাত জেগে রইল, নিজে পথ্য রান্না করে দিল এবং বারবার জিজ্ঞাসা করলো এখন শরীর কেমন আছে। এইভাবে অনেক দিন চলিল। অবশেষে পোস্টমাস্টার রোগ মুক্ত হলো। তখন তিনি মনে মনে স্থির করিলেন, আর নয়, এখান থেকে কোনো মতে বদলে নিতেই হবে। পোস্টমাস্টার এখন রোগমুক্ত, তাই রতন আবার আগের মতো দরজার বাইরে বসে থাকে, কিন্তু আগের মতো তার আর ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মেরে দেখে পোস্টমাস্টার অন্যমনস্ক ভাবে চৌকিতে বসে অথবা খাটিয়ায় শুয়ে আছেন। এদিকে রতন যখন আশা করে বসে আছে যে এই বুঝি দাদাবাবু তাকে ডাকবেন, সে যে যুক্ত অক্ষর শিখবে, অন্যদিকে তিনি তখন অধীর আগ্রহে তার দরখাস্তের উত্তরের প্রতীক্ষা করছেন। অবশেষে সপ্তাহ খানেক পর একদিন সন্ধ্যা বেলায় ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন ঘরের মধ্যে প্রবেশ করল। দাদা বাবু, আমাকে ডাকছিলে? রতন, কালই আমি চলে যাচ্ছি রে। কোথায় যাচ্ছ দাদা বাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না। আমি বদলির জন্য দরখাস্ত করেছিলাম, দরখাস্ত মঞ্জুর হয়নি, তাই কাজ ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছি। অনেকক্ষণ কেউ আর কোনো কথা বলল না। মিটমিট করে প্রদীপ জ্বলতে লাগলো এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করে একটি মাটির সরার উপর টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগলো। কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি করাতে গেল। অন্যদিনের মতো এমন চটপট হলো না আজ। পোস্টমাস্টারের খাওয়া সমাপ্ত হলে রতন তাকে জিজ্ঞাসা করিল, দাদা বাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? সে কি করে হবে রে? রতন, একবার এদিকে আয়। রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব। তিনি তোকে আমারই মতো যত্ন করবেন। আমি চলে যাচ্ছি বলে তোকে কিচ্ছু ভাবতে হবে না। রতন এতদিন প্রভুর অনেক তিরস্কারে নীরবে সহ্য করেছে, কিন্তু এই নরম কথা সহ্য করতে পারল না। একেবারে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল, না না, তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না। আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেননি, তাই অবাক হয়ে রইল। কিছুক্ষণ পর নতুন পোস্টমাস্টার আসিল। তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার ফিরে যাওয়ার সময় রতন কি বলল, রতন, তোকে আমি কখনো কিচ্ছু দিতে পারিনি, তাই আজ যাবার সময় তোকে এই টাকাগুলো দিয়ে যেতে চাই। এতে তোর বেশ কয়েকদিন চলে যাবে। দাদা বাবু, তোমার যদি পার করি, আমাকে কিচ্ছু দিতে হবে না। তোমার যদি পার করি,
পোস্টমাস্টার রতনের এই আচরণ কোনোদিন দেখেননি। তার বুঝতে কোনো অসুবিধা হলো না তার এই চলে যাওয়াটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। যেতে যেতে একবার ভাবলো ফিরে যাবে, আবার নিজেকে এই বলে সান্ত্বনা দিল জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে যা আমাদের মেনে নিতেই হবে। এই ভেবে পোস্টমাস্টার চলে গেলেও এদিকে সেই ছোট্ট মেয়েটা পোস্ট অফিসের ঘরের চারিদিকে কাঁদতে কাঁদতে কেবল ঘুরে বেড়ায়। তার মনে ক্ষীণ আশা জেগেছিল দাদাবাবু যদি ফিরে আসে। সেই বন্ধন থেকে কিছুতেই দূরে যেতে পারছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়।